গভীর রাতে সমুদ্রের ধারে একজন মহিলাকে অদ্ভুতভাবে হাঁটতে দেখা যায়। বেশ কিছুক্ষণ ধরে কাদামাটিতে হাঁটার পর সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে চতুর্দিক থেকে ভেসে আসছিল অদ্ভুত সব কণ্ঠ। এরপর মেয়েটি সেখানে থাকা বেদির উপরে শুয়ে পড়ে। সেখানে নানা ধরনের পুজোর উপকরণ সাজানো ছিল, আর এটি মোটেও কোনো স্বাভাবিক জায়গা ছিল না, কারণ সেখানে একটি ছাগলের কাটা মাথাও রাখা ছিল। এরই মধ্যে এক ভয়ঙ্কর হাতের ছায়া মেয়েটির পা বেয়ে ধীরে ধীরে তার পেটের কাছে চলে আসে। হঠাৎ করে মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে, আর সেই হাত মেয়েটির পেট চিরে ফেলে। এরপর গল্প চলে যায় 21 অক্টোবর 1987 সালে। সেদিন একটি অনুষ্ঠান চলছিল, চারিদিকে উৎসবের আমেজ, আর অসংখ্য অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল বেশ জমজমাট। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ওমার ও সামিরা নামের এক দম্পতি। তারা পাশের লারুং গ্রামের অত্যন্ত সম্মানিত পরিবার। 1963 সালে সামিরা সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন, তাই গ্রামের সবাই তাকে চিনত। অন্যদিকে তার স্বামী ওমার ছিলেন একটি রাজনৈতিক দলের নেতা, আর ওমারের বাবা মোক্তার ছিলেন সেই দলের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। ফলে পুরো পরিবারটি গ্রামে ছিল। ওমার অতিথিদের সামনে বক্তব্য দেয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সে জানায় 7 মাস আগে এক ভয়াবহ দুর্ঘটনার কারণে সামিরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ওমার আরও বলে এই কঠিন সময়ে তার বাবা সবসময় পাশে ছিলেন। এই ঘটনার পর পরিবারের সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হয়ে ওঠে। গ্রামবাসীদের সামনে সে প্রতিশ্রুতি দেয় গ্রামের তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে সে সবসময় কাজ করবে। এবছরও সে আবারও দলের সভাপতি পদে নির্বাচনে অংশ নেবে। উপস্থিত সকলে তখন তাকে সমর্থন জানাতে থাকে। বক্তব্য শেষ হওয়ার পর অনেক মেয়েরা ওমরের সঙ্গে ছবি তুলতে আসে, আর সেই ছবিগুলো তুলতে ওমার মাওয়ারকে ডেকে আনে। দূর থেকে সামিরা শুধু নীরবে দেখছিল তার স্বামী অন্য মেয়েদের সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে ছবি তুলছে। এই সময় হাজি ওয়াহিদ নামের এক ব্যক্তি বিদায় নিতে আসে। জানা যায় সেও একই দলের সভাপতি পদে নির্বাচন করবে, তবে ওমারই ছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী। যদিও ওমারের বয়স তার চেয়ে অনেক কম। হাজি ওয়াহিদ হেসে বলে একসময় যে ছেলেটিকে ছোটবেলা থেকে চিনত, আজ সেই ছেলেটি তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে। তবে সে জানায় এ নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই, জীবনে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক। যদি ওমার জয়ী হয় তাহলে সেটাই হবে তার প্রাপ্য। অনুষ্ঠান শেষ হলে সবাই বিদায় নিতে শুরু করে। এদিকে ছবি তুলতে তুলতে মাওয়ার হঠাৎ লক্ষ্য করে তার বড় বোন সাফারের পোশাকে রক্তের দাগ লেগে আছে। পরে জানা যায় সাফারের ঋতুস্রাব শুরু হয়েছে এবং রক্ত কাপড় ভেদ করে বাইরে চলে এসেছে। এ কথা শুনে সাফার প্রচণ্ড রেগে যায়, কারণ সে মনে করে মাওয়ার তাকে অপমান করছে। এতে সে প্রচণ্ড কষ্ট পায়। ভোরের দিকে হঠাৎ সাফারের বিছানা পুরোপুরি পানিতে ভিজে যায়। মাকননির দেয়া তসবির ব্রেসলেটটিও অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। এরপর যেন কারো অদৃশ্য নিয়ন্ত্রণে সাফার ঘর থেকে বেরিয়ে সমুদ্র সৈকতের দিকে হাঁটতে থাকে। অন্যদিকে মার ঘুম ভাঙলে দেখতে পায় রাতে জানালা বন্ধ করতে ভুলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তার চোখে পড়ে দরজার নিচ দিয়ে ঘরে পানি ঢুকছে। সে এগিয়ে গিয়ে দেখে পুরো মেঝেতে পানির চিহ্ন ছড়িয়ে আছে। হঠাৎ করে বাতি বারবার জ্বলে নিতে শুরু করে। মাওয়ার সেই পানির দাগ অনুসরণ করতে করতে সাফারের ঘরের সামনে পৌঁছে যায়। ভেতর থেকে শব্দ শুনে দরজা খুললেও ঘরটি পুরো ফাঁকা ছিল। সাফারের কোনো খোঁজ নেই। ঠিক তখনই তার মনে হয় যেন কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে তার শরীর শিউরে ওঠে। ঘুরে তাকালেও সেখানে কেউ ছিল না। পরের দিন সকালে ওমরের কাছে খবর আসে সমুদ্রের তীরে পাওয়া গেছে একটি লাশ। আতঙ্কিত হয়ে তিনি মাওয়ারকে জিজ্ঞেস করেন সাফার কোথায়, কিন্তু মাওয়ার কিছুই জানত না। ওমর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে যান। মাওয়ার সাইকেলে বাবার পিছু নেয়। ঘটনাস্থলে পৌঁছে ওমরের মনে সন্দেহ হয় লাশটি হয়তো তার মেয়েরই। তিনি পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন, আর তারপরে ভয়ঙ্কর সত্য সামনে আসে। লাশটি সত্যিই তার মেয়ের, যার গলায় ছিল গভীর ক্ষতচিহ্ন। মেয়ের লাশ দেখে ওমার ও মাওয়ার দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাড়িতে থাকা সামিরাও
অশুভ কিছু ঘটছে বলে অনুভব করেন, কিন্তু তার করার কিছুই ছিল না। নিরুপায় হয়ে একা বসে শুধু কাঁদতে থাকেন। এরপর সাফারের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষে ইসলামী নিয়ম অনুযায়ী তাকে গোসল করিয়ে কাফন জড়ানো হয় এবং কিছু সময়ের মধ্যেই তাকে দাফন করা হয়। সাফারের মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়ে। হাজী ওয়াহিদও সমবেদনা জানাতে আসেন, কিন্তু তার আচরণ ওমরের কাছে অস্বাভাবিক মনে হয়। ওমরের মনে সন্দেহ জাগে, সাফারের মৃত্যুর পেছনে হয়তো হাজী ওয়াহিদের হাত রয়েছে। অন্যদিকে সামিরা সাফারের পরা সেই কেবায়া জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তিনি কিছুতেই মেয়ের মৃত্যু মেনে নিতে পারছিলেন না। নিজেকে ব্যর্থ বাবা মনে করে ওমর সিদ্ধান্ত নেন তিনি নির্বাচনে আর প্রার্থী হবেন না। তার যুক্তি হলো যে নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি, সে কিভাবে মানুষের দায়িত্ব নেবে। কিন্তু তার বাবা মুক্তা তাকে সাহস দেয়। তিনি বলেন সাফারের মৃত্যুর জন্য ওমর দায়ী নয়, একজন ভালো নেতা হিসেবে মানুষের জন্য তার কাজ চালিয়ে যাওয়া উচিত। এদিকে মাওয়ার প্রায়ই সেই জায়গায় যেতে থাকে যেখানে পাওয়া গিয়েছিল সাফারের মৃতদেহ। একদিন ফিরে আসার সময় সে কাঠ পড়ে যাওয়ার মতো একটি শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে একটি কাঠ দিয়ে গাছে আঘাত করতেই বনের ভেতর থেকে একই ধরনের শব্দ ভেসে আসে। সে শব্দধ্বনির মতো শব্দ ফিরে আসে। এভাবে সে কাদায় ভরা জলাভূমি পেরিয়ে এমন একটি নির্জন জায়গায় পৌঁছে যায় যেখানে কারোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। সেখানে সে দেখতে পায় ছবির শুরুতে দেখা সেই গোলাকার কাঠের মঞ্চ। দেখে মনে হচ্ছিল গোপনে এখানে কোনো রিচুয়াল অনুষ্ঠিত হয়েছিল। হঠাৎ করে তার পায়ের বুড়ো আঙুলে তীব্র ব্যথা লাগে। নিচে তাকিয়ে সে দেখতে পায় একটি কানের দুল তার পায়ে বিঁধেছে। ভালো করে দেখে সে বুঝতে পারে সেটি তার বড় বোন সাফারের কানের দুল। তাড়াতাড়ি বাড়ি ফিরে সে বাবাকে সব জানায়। সে বলে পুরনো জলাভূমির পেছনে সাফারের একটি কানের দুল পাওয়া গেছে। বিষয়টি বেশ রহস্যজনক ছিল, কারণ সাফারের মরদেহ পাওয়া গিয়েছিল সমুদ্রের তীরে। তাহলে তার কানের দুল জলাভূমির পেছনে কিভাবে পড়ে রইল? ওমর কানের দুলটি তার সহকারী গাছের হাতে তুলে দিয়ে পুলিশকে তদন্তের জন্য জমা দিতে বলে, কিন্তু মাওয়ার বাবাকে অনুরোধ করে যেন তিনি নিজে তার বোনের মৃত্যুর তদন্ত করেন। কিন্তু ওমর জানায় তিনি এখন প্রচণ্ড ব্যস্ত, তাই সবকিছু পুলিশের ওপরে ছেড়ে দিতে চান। যদিও মাওয়ারের সামনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে ভেতরে সাফারের মৃত্যুতে ওমর ভেঙে পড়েছিলেন। তবে তিনি মেয়ের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাননি। সেদিন রাতে মাওয়ার সাফারের সঙ্গে তোলা একটি ছবি দেখতে থাকে। এরপর সে সাফারের টেবিলে রাখা কয়েকটি ক্যাসেটের মধ্যে একটি চালায়। সেটি ছিল মাওয়ারের 18তম জন্মদিন। তারা মাকননি দোয়া পড়া পানি পান করান। বাড়ি থেকে বের হওয়ার আগে মাকননি ওমরকে নিয়মিত নামাজ আদায় করার পরামর্শ দেন, যেন অশুভ শক্তি তাদের পরিবারের কোনো ক্ষতি না করতে পারে। এটাই ছিল প্রথমবার যখন সামিরা খিঁচুনিতে আক্রান্ত হয়। ডাক্তার ইয়াকুব ওমরকে বলেন স্ত্রীকে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। বিদায় নেওয়ার আগে ওমর ডাক্তারকে আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন। এখানেই বোঝা যায় মেয়ের মৃত্যুর পরও ওমর দলীয় সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বদলাননি। পরদিন মাকননি আবারও দোয়া পড়া পানি নিয়ে আসে। সেই সময় মাওয়ার জানতে চায় সাফারের আত্মাকে এখন শান্তি পেয়েছে, কারণ আগে রাতে সে নিজের বোনের আত্মাকে অনুভব করেছে। কিন্তু মাকননি তাকে এসব কথা বলতে নিষেধ করেন। তার মতে যাকে কবর দেওয়া হয়েছে তাকে নিয়ে আলোচনা করা উচিত নয়, বরং মাওয়ারের উচিত তার গুরুতর অসুস্থ মায়ের দিকে মনোযোগ দেয়া। তবুও মাওয়ারের মনে সন্দেহ যেন কাটছিলই না। সে সাফারের ঘরে গিয়ে সব জিনিসপত্র খুঁজতে শুরু করে, যদি কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। অবশেষে বিছানার নিচে রাখা একটি বাক্স তার চোখে পড়ে। বাক্সটি খুলে সে কয়েকটি ছবি, সাফারের উদ্দেশ্যে লেখা একটি প্রেমের কবিতা এবং দুটি অচেনা ওষুধের পাতা খুঁজে পায়। তবে ওষুধগুলো কিসের জন্য তা সে বুঝতে পারে না। সেদিন রাতে মাওয়ার আবারও জলাভূমির পেছনের এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাড়ির বাইরে বেরোতেই হঠাৎ করে সব আলো নিভে যায়। অন্ধকারের মধ্যে সে যেন সাফারের ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। সে বারবার আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আলো জ্বলছিল না। আর সেই আত্মাটি ভয়ঙ্করভাবে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই ওমর সেখানে এসে পড়লে আত্মাটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। রাতের বেলায় লুকিয়ে বাইরে বের হতে যাওয়ায় ওমর মাওয়ারকে বকাঝকা করেন। মাওয়ার জানায় সে শুধুমাত্র তার বোনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চায়, কিন্তু ওমর বলে এর আর কোনো দরকার নেই। পুলিশ ইতিমধ্যে তদন্ত করে জানিয়েছে সাফার দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মারা গেছে। এরপর তিনি মাওয়ারকে ঘরে ফিরে যেতে বলেন, কারণ তিনি চান না রাতে বাইরে বের হওয়ার কারণে সাফারের মতো আরেকটি দুর্ঘটনা মাওয়ারের সঙ্গেও ঘটুক।
পরের দিন মাওয়ার তার বন্ধুর দোকানে গিয়ে সাফারের বাক্সে পাওয়া ছবিগুলো ডেভেলপ করায়। ছবিগুলো হাতে পাওয়ার পর সে একটি চমকে যাওয়ার মতো বিষয় আবিষ্কার করে। সাফারের পাশে এক অচেনা যুবকের ছবি দেখা যায়। সঙ্গে সঙ্গে মাওয়ার বাড়ি ফিরে বাবার স্টাডি রুমে ঢোকে। সে সময় আমার বাড়িতে ছিল না। মাওয়ার টেবিলের ড্রয়ার খোলার জন্য চেষ্টা করে, কারণ তার ধারণা সেখানে সাফারের ময়নাতদন্তের রিপোর্ট রাখা আছে। প্রথমে ছুরি দিয়ে ড্রয়ার খোলার চেষ্টা করলেও পরে কাকতালীয়ভাবে চাবিটি পেয়ে যায়। মাওয়ার ড্রয়ার খুলে তার বাবাকে অন্য রিপোর্টটি পড়ে সে ভয়াবহ তথ্য জানতে পারে। মৃত্যুর আগে সাফার গর্ভবতী ছিল। তার পেটে গভীর একটি চিরে যাওয়ার ক্ষত পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার গর্ভের ভ্রূণটি সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছিল। সেদিন রাতেই মাওয়ার তার বাবার মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে। সে জানতে পারে ওমার ইচ্ছে করে এতদিন সাফারের গর্ভধারণের বিষয়টি সবার কাছ থেকে গোপন রেখেছিল। এর পাশাপাশি সে আরও জানতে পারে সাফারের সন্তানের বাবা ছিল ওমারের ব্যক্তিগত সহকারী গাস। সাফারের ছবিতে যে যুবককে দেখা গিয়েছিল সেই ছিল গাস। মাওয়ার ধারণা করে দায়িত্ব এড়ানোর জন্য গাসই সাফারকে হত্যা করেছে। এ কথা শোনা মাত্রই ওমর ভীষণ রেগে যান। রাগের মাথায় তিনি গাসকে নির্মমভাবে মারধর করতে শুরু করেন। এরপর ড্রয়ার থেকে নিজের পিস্তল বের করে তার দিকে তাক করেন। তবে শেষ পর্যন্ত তিনি গাসকে হত্যা না করে তার কানে গুলি করেন। ঠিক তখনই মাওয়ার বাবাকে থামিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে আর একটু দেরি হলেই ওমর গাসকে মেরে ফেলবেন। অবশেষে পুলিশ গাসকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। অন্যদিকে পুরো ঘটনাটি জানার পর সামিরা ভীষণ ভেঙে পড়েন। তখন মাওয়ার মায়ের পাশে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সেদিন রাতে মাওয়ার তার মায়ের সঙ্গে ঘুমিয়েছিল, কিন্তু গভীর রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে তার শরীর যেন ধীরে ধীরে বিছানার ভেতরে ডুবে যাচ্ছে, যেন বিছানাটি পানিতে পরিণত হয়েছে। অদৃশ্য কোন এক শক্তি যেন মাওয়ারকে চেপে ধরেছে। সে একটুও ভয়ঙ্কর এক শয়তান ঠিক তার ওপরে চলে। মধ্যেই সকাল হয়ে গেছে। তখন সে দেখতে পায় তার হাতে কালশিটের মতো দাগ পড়ে গেছে, যেন গতরাতে ঘটে যাওয়া স্বপ্নের ঘটনাগুলো বাস্তবিক ঘটেছিল। সেদিন সকালে পর মাওয়ার তার বাবার সঙ্গে কথা বলতে যায়। সে ড্রয়ারে পাওয়া বিয়ের আংটি এবং অন্য একটি মেয়ের সঙ্গে ওমারের ঘনিষ্ঠ ছবির ব্যাপারে জানতে চায়। অবশেষে ওমার বিয়ের মাঠ পেয়ে যায়। মাওয়ার তাকে দেখা মাত্রই রাগের মাথায় মারধর করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে এলে গাস জানায় সে সাফারকে হত্যা করেনি, বরং সে সত্যি সাফারকে ভালোবাসত এবং তাদের মধ্যে কখনোই শারীরিক সম্পর্ক হয়নি। এমনকি সাফার যে গর্ভবতী ছিল সেটাও সে জানত না। গাস জানায় সাফার কারোর কথাই শুনত না, প্রায় গভীর রাতে বাইরে যেত এবং ইচ্ছে মতো নেশা করত। একদিন সামিরা রাগ করে তার মাদকগুলো ফেলে দিয়েছিলেন। গাস আরও জানায় ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সাফার রাতের বেলায় দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছিল। তাদের মা যখন এই বিষয়গুলো নিয়ে সাফারকে প্রশ্ন করে, তখন সাফার প্রচণ্ড রেগে গিয়ে তার মাকে ধাক্কা দিয়ে উঁচু কাঠের বাড়ি থেকে ফেলে দেয়। 7 মাস আগে ঘটে যাওয়া এই ঘটনাতেই সামিরা স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবুও মাওয়ারের সন্দেহ ছিল গাস হয়তো তার বোনের দুর্বল অবস্থার সুযোগ নিয়েছিল। তখন গাস বলে সে সাফারকে সত্যিই ভালোবাসত, কখনো তাকে স্পর্শ করেনি, বরং সে সাফারকে বিয়ে করতে চেয়েছিল। এরপর গাসের একটি কথা মনে পড়ে। সেদিন অনুষ্ঠানের আগে সাফার তাকে বলেছিল সে মাকননির বাড়িতে যাবে, তাই গাস মাওয়ারকে পরামর্শ দেয় মাকননির সঙ্গে কথা বলতে। হয়তো তিনি জানেন সাফারের সঙ্গে আসলে কি ঘটেছিল। এদিকে ওমারের বাবা মোক্তার বাড়িতে আসেন। ওমর তাকে পরিবারের সঙ্গে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার কথা খুলে বলেন। সব শুনে মোক্তারের সন্দেহ হয় এগুলোর পেছনে হয়তো ওমরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হাজি ওয়াহিদের হাত রয়েছে। তিনি ওমরকে জিজ্ঞেস করেন হাজি তাকে কোনো উপহার দিয়েছিল কিনা। ওমর মনে করে জানান একবার তিনি একটি উপহার পেয়েছিলেন, তবে সেটি ওমর ফেলে দিয়েছিলেন। মোক্তার এরপর বাড়ির প্রতিটি কোণা ভালোভাবে খুঁজে দেখতে বলেন, কারণ তার ধারণা কেউ হয়তো তাদের বাড়িতে কালো জাদু করেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দরজার পাপোশের নিচে একটি তাবিজে বাঁধা গিট পাওয়া যায়, যা কালো জাদুর অংশ বলে মনে হয়। এটি দেখে ওমর ভীষণ ক্ষিপ্ত হয়ে হাজি ওয়াহিদের বাড়িতে ছুটে যান। তিনি নিশ্চিত ছিলেন এই কালো জাদু হাজি করিয়েছে, কিন্তু হাজি সব অভিযোগ অস্বীকার করে। বরং সে বলে নিজের আশপাশের মানুষদের ভালো করে দেখো, প্রকৃত অপরাধী হয়তো তাদের মধ্যেই রয়েছে। এরপর হাজি সাহেব তার সাঙ্গপাঙ্গদের দিয়ে সেদিন রাতে মামার বাড়ি ফিরে এক অদ্ভুত দৃশ্য দেখে। তার মা নাচতে শুরু করেছেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু তার আচরণ একেবারে স্বাভাবিক ছিল না, যেন তার শরীরে অন্য কেউ ভর করেছে। সবকিছু ভেবে মাওয়ার সিদ্ধান্ত নেয় সত্য জানার জন্য তাকে অবশ্যই মাকননির বাড়িতে যেতে হবে। তখনই পুরো বাড়ির আলো নিভে যায়। অন্ধকারে সে দেখে বিছানার নিচ থেকে বারবার আলো জ্বলে উঠছে।
কাছে গিয়ে সে বুঝতে পারে সেখানে একটি ক্যামেরা পড়ে আছে। ক্যামেরাটি তুলতে যেতেই হঠাৎ একটি হাত তার কাঁধ স্পর্শ করে। পেছনে তাকাতেই সে সাফারের ভয়ঙ্কর আত্মাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে। ভয়ে সে চিৎকার করে ওঠে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে আলো জ্বালায়, আর তখনই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে হাতির সমর্থকদের হাতে মারধর খেলেও ওমার হাল ছাড়েন না। হাতে পিস্তল নিয়ে আবারও যাচ্ছে। মাওরও তার পিছু নেয়। সাফার তাকে হাঁটতে হাঁটতে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার মৃত্যু হয়েছিল। সে যাবার পথে পাশেই গাছের সঙ্গে তার বোনের লাশকে পড়ে থাকতে দেখে। ঠিক তখনই মাওরের সামনে অতীতের ভয়ঙ্কর ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। সে দেখতে পায় মৃত্যুর আগে সাফার প্রথমে জলাভূমির পেছনের এলাকায় গিয়েছিল। সেখানে এক শয়তানি শক্তি জোর করে তার উপর যৌন নির্যাতন চালায়। মাওয়ার ভালো করে বোঝার চেষ্টা করে আসলে সে শয়তানটি কে ছিল। এরই মধ্যে সে বুঝতে পারে কাঠের বেদির উপরে তার বোন নয়, বরং সেখানে রয়েছে সে নিজেই। আর তখনই উন্মোচন হয় এই গল্পের ভয়ঙ্কর এক রহস্য। মাওয়ার দেখতে পায় তার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছে তার নিজের দাদা। সেই শয়তানটি মাওয়ারকেও নিজের শিকার বানানোর চেষ্টা করছিল, কেননা তৃতীয় বলি সম্পূর্ণ করতে তারও একই পরিণতি হওয়া দরকার। মাওয়ার তার ভেতর থাকা সকল শক্তি একত্রিত করে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে বাড়িতে সামিরা ওমারের আঘাতের চিকিৎসা করছিলেন, কিন্তু হাজি ওয়াহিদের মৃত্যুর ঘটনায় ওমার তখনও মানসিকভাবে ভেঙে পড়েছিল। ঠিক তখনই মাওয়ার বাড়িতে ফিরে এসে জানায় সাফারকে গর্ভবতী করার পেছনে রয়েছে তার নিজের দাদা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামিরার ভেতরে ভর করে সেই শয়তান। তারপর ভয়ঙ্করভাবে বলতে থাকে মাওয়ারই হবে তৃতীয় বলি। এরপর সে তার অলৌকিক শক্তি দিয়ে ওমারকে ছিটকে ফেলে দেয়। পরিস্থিতি বুঝে মাওয়ার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শয়তানটিও তার পিছু নেয়। ভয়ে মাওয়ার একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। হঠাৎ আলমারি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে শয়তানটি ইতিমধ্যেই তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তখনই মাকনুনি এসে দ্রুত সামিরার শরীরে ভর করা সেই শয়তানের বিরুদ্ধে আধ্যাত্মিক লড়াই শুরু করেন। এই সময়ের মধ্যে ওমারই তাকে এখানে নিয়ে এসেছে। অনেক চেষ্টা করার পর তিনি সাময়িকভাবে শয়তানটিকে দমন করতে সক্ষম হন। তবে শয়তানটি এখনও সামিরার শরীরেই ছিল, তাই নিরাপত্তার জন্য সামিরার হাত পা বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর সামিরা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে। এই সময় মাকনুনি সবাইকে সতর্ক করে বলেন তার কথায় যেন কেউ বিভ্রান্ত না হয়। এরপর তিনি দোয়া পড়া পবিত্র গুঁড়া সামিরার গায়ে ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার শরীরে থাকা শয়তান যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঠিক তখনই ঘরের রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। সেখান থেকেই ধীরে ধীরে অতীতে লুকিয়ে থাকা সকল সত্য প্রকাশ পেতে শুরু করে। অনেক বছর আগে সামিরা ছিলেন একজন নৃত্যশিল্পী, যিনি মঞ্চে নাচ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি অনেক আগে থেকেই ওমারকে ভালোবাসতেন, কিন্তু ওমার বিয়ে করেছিলেন আইনি নামের এক মেয়েকে। ঈর্ষায় অন্ধ হয়ে সামিরা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে গোপনে ওমারের বাবা মুক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিনিময়ে সামিরা যে শয়তানের উপাসনা করে, মুক্তারকেও সে শয়তানের পূজা করতে রাজি হতে হয়। এরপর তারা দুজন পূর্ব উপকূলে চলে যায়। মুক্তার চেয়েছিল এমন সম্পদ ও ক্ষমতা যা তার বংশধরদেরও বহু প্রজন্ম পর্যন্ত টিকিয়ে রাখবে। অন্যদিকে সামিরার একটা ইচ্ছা ছিল আইনির মৃত্যু হোক, আর সে যেন ওমারকে বিয়ে করতে পারে। শয়তান তাদের ইচ্ছা পূরণ করতে রাজি হয়, তবে বিনিময়ে সামিরাকে সবসময় একটি বিশেষ চুলের কাঁটা নিজের হাতে রাখতে হবে, যেটি ছিল তাদের চুক্তির প্রতীক। এরপর সেই চুলের কাঁটা দিয়েই সামিরা ও ওমারের শরীর ফুটিয়ে তাদের রক্ত বলির উপকরণের উপর ফেলা হয়। পরে সেই বলির সামগ্রী সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। এভাবেই শয়তানের সঙ্গে তাদের রক্তের চুক্তি সম্পূর্ণ হয়। এরপর সবকিছু তাদের ইচ্ছে মতোই ঘটতে শুরু করে। আইনির মৃত্যু হয়। ওমার পরে সামিরাকে বিয়ে করে। অন্যদিকে সামিরার রক্তের বংশ থেকে 3টি গর্ভস্থ ভ্রূণ বলি দিতে হবে, আর সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল মুক্তারের ওপর। শুরুতে সামিরা নিজের সন্তানদের বলি দিতে রাজি হননি। তখন শয়তান ক্ষুব্ধ হয়ে তাকে ভয়াবহ অসুস্থ করে দেয়। শয়তানের কাছে নিজের সুস্থতা ভিক্ষা চায়, কারণ সে ভয় পেয়েছিল যদি সে চিরদিন অসুস্থ থাকে তাহলে ওমার অন্য কোনো মেয়েদের দিকে ঝুঁকে পড়বে। তখন শয়তান তাদের সেই পুরনো চুক্তির কথা মনে করিয়ে দেয়। অবশেষে সামিরা নিজের প্রথম সন্তান সাফারকে বলির জন্য উৎসর্গ করতে সম্মতি দেয়। মুক্তারি সাফারকে গর্ভবতী করে যেন প্রথম ভ্রূণের সৃষ্টি হয়। এরপর সেই ভ্রূণটি বলি দেওয়া হয়। গল্পের শুরুতেও পরে বলি দেওয়া হয়, যেটির ঝলক আমরা বাথরুমের টয়লেটের দৃশ্যে দেখেছিলাম। এখন শুধুমাত্র তৃতীয় ভ্রূণের বলি বাকি ছিল। সেই কারণে তাই শয়তান এবার মাওয়ারকেই লক্ষ্যবস্তু বানায়, কারণ সামিরার বংশধরের মধ্যে এখন শুধুমাত্র মাওয়ারই জীবিত ছিল।
নিজের মা যে শয়তানের সঙ্গে চুক্তি করে নিজের পরিবারকেই বলি দিয়েছে, সে মায়ের প্রতি ভীষণ হতাশ হয়ে পড়ে। এদিকে মাকনুনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক সামিরা ও শয়তানের মধ্যকার সম্পর্ক ছিন্ন করতেই হবে। এই উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় রিচুয়ালের প্রস্তুতি নিতে বাড়িতে পৌঁছে যান। কিন্তু কিছুক্ষণ পরই তার আর্তচিৎকার শোনা যায়। দৌড়ে গিয়ে সবাই দেখে মুক্তার ছুরি দিয়ে মার জন্য। তার বিশ্বাস শয়তানের পূজা করার কারণে ওমর এতদিন সুখের স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পেরেছে। তার সুন্দর স্ত্রী, সন্তান এবং বিলাসবহুল জীবন সবই তিনি কিভাবে পারলেন নিজের নাতিকে বলি দিতে। ওমর শপথ করে বলে জীবনে কোনোদিনও সে তার বাবাকে ক্ষমা করবে না। এদিকে ধীরে ধীরে মাওয়ার শয়তানের প্রভাবে আসে, কিন্তু মুক্তার ব্রেসলেটটি ভেঙে ফেলতেই সে আবার শয়তানের প্রভাবে চলে যায়। এতদিনে মুক্তার নিজের পরিবারের প্রতিও সব মায়া ত্যাগ ঘৃণা ছাড়াই খেয়ে ফেলে। এদিকে ওমরের জ্ঞান ফিরে আসে। তার মনে পড়ে মাওয়ারে বলেছিল জলাভূমির পেছনে অদ্ভুত কিছু ঘটেছে। তাই হাতে পিস্তল নিয়ে সে দ্রুত সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে মুক্তার মাওয়ারের ওপর জোর করার চেষ্টা করছে। এক মুহূর্ত দেরি না করে ওমর গুলি চালায়। সে সঙ্গে সঙ্গে মুক্তারকে ঝাঁপিয়ে ধরে, ফলে ওমর আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর ক্ষুব্ধ ওমর মুক্তারকে জোরে ধাক্কা দেয়। মুক্তার ছিটকে পড়ে একটি ধারালো গাছের ডালের উপর। ডালটি তার শরীর ভেদ করে যায়, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এভাবে মুক্তার নিজের ছেলে ওমরের হাতেই শেষ পর্যন্ত প্রাণ হারায়। ঠিক তখনই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় সমুদ্রের সেই শয়তান। কিছুক্ষণের মধ্যে সে আবার রূপ বদলে এক অপরূপ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। এরপর সে সামিরাকে জিজ্ঞেস করে সে এখনও কি তার অনুগত দাসী হয়ে থাকতে চায়। সামিরা কোনো দ্বিধা না করে জানায় সে নিজের পরিবারের যে শয়তানকেই বেছে নেবে। সে অনুরোধ করে ওমর যেন আবার তাকে আগের মতোই ভালোবাসে এবং সে যেন আগের মতোই সুন্দরী হয়ে যায়। এতে সামিরা মাটিতে লুটিয়ে পড়ে। মাওয়ার কান্নায় ভেঙে পড়ে মাকে অনুরোধ করে যেন তিনি তওবা করে সঠিক পথে ফিরে আসেন। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সামিরা শয়তানকে ছাড়তে রাজি হয় না। তিনি বলেন জীবনে যখন তার কিছুই ছিল না, তখন একমাত্র শয়তানই তাকে সবকিছু দিয়েছিল। কিন্তু 3টি ভ্রূণের বলি সম্পূর্ণ করতে না পারায় এবং মাওয়ারকে উৎসর্গ করতেও ব্যর্থ হওয়ায় শয়তান এবার সামিরাকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুন্দরী রমণীর রূপ ছেড়ে সে আবার নিজের আসল ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তবুও সামিরা শেষ মুহূর্ত পর্যন্ত শয়তানের অনুগতই থেকে যায়। এরপর রহস্যময় সেই সমুদ্রের শয়তান তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এরপরে তার সাথে কি হয়েছিল সেটা আজও কেউ জানে না। সব ঘটনা শেষ হওয়ার পর ওমরকে গ্রেফতার করা হয়, কারণ তার বিরুদ্ধে নিজের বাবা মুক্তারকে হত্যার অভিযোগ আনা হয়। যদিও বাস্তবে নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে তার বাবা মারা গিয়েছিল। এরপর মাওয়ার প্রায় জেলে গিয়ে ওমরের সঙ্গে দেখা করত। একদিন ওমর চোখের পানি ধরতে না পেরে মেয়ের কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে এতদিন রাজনীতি আর ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবারকে অবহেলা করেছে, আর সেই ভুলের কারণে আজ তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। মাওয়ার বাবাকে দোষারোপ না করে বলে অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কাছে গল্পের শুরুতে হওয়া সেই পারিবারিক অনুষ্ঠানের 2টি ছবি ছিল। একটি ছবি সে নিজের কাছে রেখে দেয়, আর অন্যটি বাবার হাতে তুলে দেয়, যেন পরিবারের সুন্দর স্মৃতিগুলো অন্তত তাদের কাছে বেঁচে থাকে। মাওয়ার বলে যাই ঘটুক না কেন, সে সবসময় নিজের পরিবারকেই ভালোবেসে যাবে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।